নমস্কার। আগামী সপ্তাহটা কিন্তু খুব ভোলাটাইল বা ইভেন্ট ভিত্তিক হতে চলেছে। কারণ আপনারা জানেন দুটো পরস্পর বিরোধী ব্যাপার কিন্তু কাজ করছে। কি পরস্পর বিরোধী? উইকলি চার্টে আছি, নিফটির উইকলি চার্ট, এবং আমি আপনাদের বলেও ছিলাম যে এইখানে একবার বটম হয়েছে, এইখানে একটা ডবল বটমের ব্যাপার হলেও হতে পারে। একটা টেকনিক্যাল নিয়মেই একটু হয়তো বাউন্স আসবে। কিন্তু মেইন যে ইম্পর্টেন্ট ব্যাপারটা, সেটা এই বাউন্সটা সাস্টেনেবল হয় নাকি এখান থেকে আবার ঘুরে চলে এসে এই যে গ্যাপ 20,500 সেখানে আসে, এইটাই মানে ডিসাইডিং ফ্যাক্টর। ঠিক আছে? কারণ একটা এত ফলের পর, প্রায় উপর থেকে নিফটি 15% 16% ফলের পর, এখান থেকে টেকনিক্যাল ডবল বটম অনুযায়ী একটু বাউন্স আশা করাই যায়। হ্যাঁ, তার সাথে কাকতালীয়ভাবে বলুন বা নিউজ ফ্লোগুলো আগামী মানে বিগত সপ্তাহে ভালো ছিল। আহ, ওই 2 উইকের সিজ ফায়ার ট্রাম্প ঘোষণা করেছিল। যদিও মনে করা হচ্ছে ওই পাকিস্তানের টুইটটা আমেরিকার তরফ থেকেই দেওয়া হয়েছে, কারণ ওখানে ড্রাফট বলে চলে এসেছিল। এরকম অনেক ব্যাপারগুলো আছে, কিন্তু যাই হোক, একটা ওই মার্কেটকে একটু ভালো করে দেওয়ার ব্যাপার। কারণ ইরান তো মানে আমেরিকার ধমকিতে কিছুই করেনি, পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেবো এইসবগুলোতে কিছু রিয়াকশন দেয়নি, তার জন্যই এই ব্যবস্থাটা। সেই নিউজে কিন্তু গত সপ্তাহে বাজার উপরের দিকে রিয়্যাক্ট করেছে। এবং সপ্তাহের ক্যান্ডেলটাও যদি দেখেন, একদম মারুবুজু টাইপের বেশ বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। যা হয়, শর্ট কাভারিং হয়, এত দিনের বাদে মানুষ অনেকটা হালকা থাকে, একটু বাইং হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এবার যেটা হচ্ছে সেটার একটু আপডেট দিই। আপনারা হয়তো অনেকেই জানেন যে যে কথাবার্তা হয়েছে ইসলামাবাদে ইরান এবং ইউএস এর ডেলিগেশনের মধ্যে, সেটা কিন্তু ঠিক ফলপ্রসূ হয়নি। জেডি ভান্স ওপেনলি বলেছে, আমরা কোনো ডিল না করে যাচ্ছি, উইদাউট ডিল উই আর গোয়িং আউট, এটা কিন্তু বলেছে। এবার দেখুন, এটার না অন্যরকম ইমপ্লিকেশন হতে পারে, এবং বলেওছে যে স্ট্রেট অফ হরমুজ ইরানও বলেছে এখনো খোলা হবে না, যেমন আছে। ইরানও বলেছে না, কোনো ডিল হয়নি, এরকম। এটা তো উপরে উপরে অনেক সময়। এবং এটাই যদি সত্যি ঘটনা হয়, দুটো ব্যাপার হয়। এটাই যদি সত্যি ঘটনা হয়, তাহলে তো মার্কেটের পক্ষে ভালো কিছুই হলো না। মানে আগের ব্যাপারগুলোই থাকলো, যে কোনো ডিল হয়নি, এই হয়নি, এরকম ব্যাপারটা মানে স্ট্যান্ড স্টিল থাকলো। দ্বিতীয় ঘটনা এরকম হতে পারে যে উপরে, কেন জনগণকে দেখাতে হবে, ইউএসকেও ইউএসের জনগণকে বলতে হবে, ইরানকেও ইরানের মুখ রক্ষা করতে হবে। তাহলে বদ্ধ ঘরে হয়তো মিটিংয়ে একরকম কথা হয়েছে, বাইরে বেরিয়ে হয়তো আরেক রকম কথা বলবে। এটা কিন্তু পলিটিক্সের বলুন বা ডিপ্লোম্যাটিক্সের ব্যাপারে বলুন, এই ব্যাপার কিন্তু চলে। ঠিক আছে? আপনারা অনেক মুভি সিনেমাও দেখেন যে পলিটিক্যাল পার্টিরা মানুষকে একরকম বোঝায়, ভেতরে ভেতরে দুজনেই দুপার্টি এক হয়ে যায়, ভেতরে ভেতরে মিটিংও করে। এরকম তো প্রচুর মুভিও হয়েছে, রাইট? আপনারা জানেন। সুতরাং সেটা যদি হয় তাহলে আলাদা ব্যাপার, যে দুজনেই বলল দেখো বাবা, আমাকে ফেস সেভ করতে হবে, তাহলে আস্তে আস্তে মানে যুদ্ধের ব্যাপারটা আস্তে আস্তে কমিয়ে আনবো। হ্যাঁ, আগের দিনে আমি হয়তো 50টা ড্রোন বা মিসাইল অ্যাটাক করতাম, এখন সেটা হয়তো 25টা করব, তারপরের উইকে হয়তো 20টা করলাম, তারপরের উইকে 5টা 10টা, এরকম করে আস্তে আস্তে মাঝে মাঝে করব, কিন্তু কমিয়ে দেবো ব্যাপারটা, যাতে মুখ রক্ষার ব্যাপারটা হয়। এই ব্যাপার, এই ধরনের জিনিসও হতে পারে। কোনো অবাক ব্যাপার নয় কিন্তু, যে আমাদের যা সামনে বলা হয় আর পিছনে যা হয় সেটা অন্যরকম হতে পারে। যদি এরকম হয়, তাহলে দেখবেন মার্কেট আবার ঠিক হয়ে গেছে। কারণ মার্কেট, একটা খবর, একটা কথা মনে রাখবেন, প্রথমে জাস্ট 3 বছর পিছনে যান, যখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ লাগবে বা লেগেছে প্রথম সপ্তাহে, মার্কেট কিন্তু বাজেভাবে রিয়্যাক্ট করেছিল। গ্লোবাল মার্কেট একটু অস্থির ছিল, এবং আমরাও ভাবছিলাম যে এই বাবা কি হবে, সারা বিশ্বের ব্যাপারটা কি হবে, এটা তো একটা মারাত্মক ব্যাপার হয়ে গেল, এক্সেট্রা এক্সেট্রা। আজকের দিনে দাঁড়িয়ে কি আর কিভাবে জিনিসটা ফিজেল আউট হলো দেখুন। প্রথম 1 মাস গেল, নিউজ কাভারেজ আস্তে আস্তে কমতে শুরু করলো। 2 মাস 3 মাস বাদে বাদে বেশি খবর আর আসতে শুরু করলো না। এখন তো খবরই প্রায় আসে না। আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে আমাদের মার্কেট যে রিয়্যাক্ট করে, এটা আপনারা ভাবাও ছেড়ে দিয়েছেন, আমরা ভাবাও ছেড়ে দিয়েছি, রাইট? তো এই ব্যাপারটাই আস্তে আস্তে হবে। এবার আপনারা বলবেন না না না, ইরান যুদ্ধটা আলাদা, ইরানটা এরকম নয়। আমিও মানছি ইরান ব্যাপারটা আলাদা। হয়তো তার জন্য একটা নিউ নর্মাল তৈরি হয়ে যাবে। এটার মানে কি নিউ নরমাল মানে, সঞ্জয় কি মানে? মেন তো দেখুন, ইরান আর ইউএস যুদ্ধ করছে, তাতে ইন্ডিয়ার কিচ্ছু যায় আসে না, সারা ওয়ার্ল্ডের কিছু যায় আসে না, শুধুমাত্র স্ট্রেট অফ হরমুজ ছাড়া। স্ট্রেট অফ হরমুজের ব্যাপারটা কেন, ওখান দিয়ে তেল বা এলএনজি বলুন এইসবগুলো আসে। আহ, অনেক, এছাড়াও তেল ছাড়াও অন্য পণ্যগুলো আসে, ফার্টিলাইজার থেকে শুরু করে, সেগুলোর এফেক্ট। তা স্ট্রেট অফ হরমুজের যদি ব্যাপারটা না, মানে ওইটার জন্য এফেক্টটা কি হবে? তেলের দাম বাড়ছে, তার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি হবে, ঠিক আছে।
সেটা হয়তো ২-৩ কোয়ার্টার ধরে আপনারা সেটা পাবেন এবং নিউ নরমাল কি হয়ে যাবে? হয়তো তেলের দাম $৯০ থেকে $১০০ এটাই নিউ নরমাল হবে। আগে যেমন $৫৫-৬০ ছিল, এখন সেটা না হয়ে $৯০ $১০০ই স্টেবল হয়ে গেল। ওটাই এখন নিউ নরমাল হয়ে যাবে। আস্তে, আস্তে আমাদের মেনে নিতেও হবে। আপনারা বলবেন, "হ্যাঁ, এতে তো গ্লোবাল অর্থনীতি ভেঙে পড়বে।" না মশাই, অর্থনীতি ভেঙে পড়বে না। ৩-৪ কোয়ার্টার তার এফেক্ট থাকতে পারে। আবার বলছি, মন দিয়ে শুনুন। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। যখনই কেন হবে না আমি বলছি। প্রাথমিক ধাক্কাটা আসবে ৩-৪ কোয়ার্টার ধরে কোম্পানিদের আর্নিং কমবে। কারণ এনার্জি কস্ট বাড়ছে, আপনার তেলের দাম বাড়ছে এরকম। আমি রঙের কোম্পানির উদাহরণ দিয়েই বলি। ধরুন রঙের কোম্পানি এশিয়ান পেইন্টস, কথার কথা বলছি। ধরুন তাদের অয়েলের কস্ট বাড়ার জন্যে তাদের রেভিনিউতে যে মার্জিন হয় সেটা কমবে। হয়তো অনেকটা লস হতে পারে। লস বলব না, মানে মার্জিন কমলো। লাভ যতটা হওয়ার কথা তার থেকে অনেকটা কম হলো, এরকম হলো। এটা ধরুন ১-২ কোয়ার্টার হলো। তারপর কি করবে? ৬ মাস বাদে হয়তো দেখলেন একটা যে রঙের ডিব্বা থাকে তাতে হয়তো তারা ৳২০ বাড়িয়ে দিল। মানে আল্টিমেটলি কোম্পানিগুলো ওই যে নিউ নরমালের যে দামটা বেড়েছে, তেল বলুন, এনার্জি বলুন বা বিভিন্ন দ্রব্যমূল্য বলুন, ওটা তো আস্তে, আস্তে কনজিউমারকে ঠিকই সে পাস অন করে দেবে। এটাই হয়। কিছুটা অংশ পাস অন করেই দেবে। পাস অন করে দিল। আবার দেখলেন ৩ মাস বাদে হয়তো রঙের ডিব্বার দাম আগে ৳২০ বেরিয়েছিল, এখন ৳১৫ বাড়লো এবং সবাই বাড়ালো। বিড়লা অপুসও বাড়ালো, আমি কথার কথা বলছি। এশিয়ান পেইন্টস বাড়ালো, বার্জার পেইন্টস বাড়ালো, সবাই বাড়ালো। মানে আপনার আল্টিমেটলি উপরে চলে এলো। যেমন ঠিক হয়েছে ওই এখন যে মোবাইলের ইউজ করেন ডেটা প্যাক, সবাই কিন্তু দাম যখন বাড়ায় সবাই বাড়ায়। আপনি নিতে বাধ্য। কারণ ডেটা ছাড়া এখন আমাদের হয় না। ঠিক তেমন হয়ে যাবে। তাহলে কি আল্টিমেটলি ৩-৪ কোয়ার্টার হয়তো একটু কোম্পানির থিতু হতে এই নিউ নরমালের সাথে নিজেদের অ্যাকোমোডেট করে নিতে অসুবিধা হবে। কিন্তু আল্টিমেটলি কস্টটা যেহেতু পাস অন করে দেবে, আবার আল্টিমেটলি নরমাল ব্যাপারটা ধীরে, ধীরে হবে। আমি বলছি না একদিনে হবে। আবার বলছি, যারা বলবেন যে, "না, না কি সঞ্জয় কি বলছো? অর্থনীতি ভেঙে পড়বে, এই পড়বে।" সবই মানছি। ভেঙে তো অবশ্যই পড়বে। ৩-৪ কোয়ার্টার তার এফেক্ট থাকতে পারে। মেবি বেশি বা কম কিছু হতে পারে। কিন্তু আমি এভারেজ বলছি ৩-৪ কোয়ার্টার। কিন্তু তারপর এগুলোই নিউ নরমাল হবে। ধরে নিচ্ছি এক্ষেত্রে কোনো ডিল হলো না ইরানের সাথে, যুদ্ধটা চলতে থাকলো, ঠিক আছে। কিন্তু এই যুদ্ধ যে আরো বেশি এক্সকালেট করবে সেই আশা কম আছে, যেহেতু ন্যাটো না বলে দিয়েছে, এই বলে দিয়েছে। আর পরমাণুর দিকে যাবে সেটা মনে হয় না ওই এক্সট্রিম লেভেলে যাবে। ঠিক আছে? ওই এক্সট্রিম লেভেলে ওটা ছেড়ে দিন। ওটা হলে তো আলাদাই ব্যাপার হয়। ওটা হলে আলাদা গল্প। সেটা আমি বলছি না। কিন্তু এমনি কেন ওয়ার্ল্ড ওয়ারের দিকে যে যাওয়ার সেই ব্যাপারটা আপাতত তো একটু কম আছে আজকের দিনে দাঁড়িয়ে। যেহেতু ন্যাটো না বলেছে হেল্প করবে না। আ আপনার জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া সবাই ব্যাপারটা থেকে নিজেকে দূরে রেখেছে। মানে ইউএস এর যারা অ্যালাইজ তারাও নিজেকে একটু দূরে রেখেছে। এইজন্যই বলছি। তাইলে তার মানে কি? মানে হলো, যদি আমি যেটা বারবার বলেছি, এই যখন পতনটা হয়েছে তখনও বলেছি যে এক্সিস্টিং ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে যাবেন না। এসআইপি যা চলছে চলুক। মিউচুয়াল ফান্ড আছে সেটাকে বেচে বেরিয়ে গেলাম নিচে। একদমই করা উচিত নয়। হ্যাঁ, আপনার হাতে হয়তো পয়সা আছে সেটাকে এক্সট্রা লাগালেন না, যদি মার্কেট নিচে আসে তখন করব, সেগুলো করতে পারেন। সেটা তো এক্সট্রা পয়সা আপনার হাতে আছে, লাগালেও ঠিক আছে, মানে ইনভেস্ট করলেও ঠিক আছে, না করলেও ঠিক আছে। কারণ এক্সিস্টিং ইনভেস্টমেন্ট তো অলরেডি চলছে, সেটা তো আছে। কিন্তু এক্সিস্টিং যেটা আপনি ৩-৪ বছর ধরে ধরুন একটা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও তৈরি করেছেন, সেগুলোকে বেচে বেরিয়ে যাওয়ার কোনো মানে কিন্তু হয় না। এটা আমি আগেও বলেছিলাম, ১-২ সপ্তাহ আগেও বলেছিলাম, আজকের দিনেও বলছি। সুতরাং নেক্সট উইকে যদি দেখেন এই নিউজে যে ডিল যেহেতু স্বাক্ষরিত হয়নি এবং আজকেও ট্রুথ সোশ্যাল বা টুইটে উম ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট বাজে ভাষায়, মানে মানে একজন প্রেসিডেন্টের যে ভাষায় কথা বলা উচিত নয়, সেই ভাষায় পোস্ট করেছেন, ইরানকে নিয়ে অনেক কিছু বলেছে। তো এই জিনিসগুলো চলতে থাকবে এবং তার জন্যে মার্কেটে ওঠানামা হবে এবং যদি ডিল না হয় ওপেনলি বলে এবং তার জন্যে যদি মার্কেট একটু নেগেটিভলি রিঅ্যাক্টও করে নেক্সট উইক ধরুন, তাতে কিন্তু ওই এক্সিস্টিং ইনভেস্টমেন্ট বেচে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার কোনো কিন্তু মানে হয় না। কারণ মার্কেটে কিন্তু ডিমান্ড এখনো আছে। দেখছেন একটু ভালো খবরে ও কিন্তু এতটা রিঅ্যাক্ট করলো, মানে উপরের দিকে যাওয়ার। এবং যে মার্কেট সবথেকে কি বলে রিঅ্যাকশন দেওয়ার, সেই ইউএস এর মার্কেটে যদি আসেন, ইউএস এর মার্কেট উপর থেকে এতটা পড়েছিল, জাস্ট ২ সপ্তাহের একটু ভালো খবরে দেখুন একদম এতটা রিকভারও করে নিয়েছে। প্রায় যতটা পড়েছিল তার প্রায় 70% 60% রিকভারিও করে নিয়েছে। আর একটু বাকি আছে। বুঝতে পারছেন? ইরান যুদ্ধের আগে থেকে। তো এইজন্য বলছি, শুধুমাত্র যুদ্ধের কারণে যে বাজার শেষ হয়ে যাবে তা নয়। একটু ভালো খবরেই রিঅ্যাক্ট করে দিচ্ছে। তার মানে ডিমান্ড আছে। হ্যাঁ, অর্থনীতির যদি খারাপ হয়, আবার বলছি অর্থনীতিকে
এই ব্যাপার থেকে বেরিয়ে আসতে, যদি ধরে নিলাম ডিল হলো না, স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকলো, তাও অর্থনীতিকে এর মধ্যে থেকে বেরিয়ে আসতে ২-৩ কোয়ার্টার বা ৪ কোয়ার্টার প্লাস মাইনাস আরো ২-৩ কোয়ার্টার করে নিতে পারেন, একটু সময় লাগবে, সেটা স্বাভাবিক। কিন্তু আবারও বলছি, ব্যাপারটা হয়তো নিউ নরমাল হয়ে যাবে, কারণ কনজিউমারের উপর প্রেশারটা চলে আসবে, তাদের উপর পাস অন করে দেবে, কিছু না কিছু একটু করবে সরকার, হয়তো কিছু মানে ওই বলে না, কিছু ভর্তুকি দিয়ে দেবে ব্যাপারগুলোতে, সরকার এসে যাবে, এই ব্যাপারগুলো হয়ে ইকোনমিকে ঠিক দাঁড় করিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। তাই জন্য 2008-এর পর থেকে দেখছেন মার্কেটকে একটু আর্টিফিশিয়ালি বলুন বা যেভাবেই হোক, মার্কেটকে একটা দাঁড় করিয়ে রাখার, ইকোনমিকে একটু দাঁড় করিয়ে রাখার ব্যবস্থা সরকার বলুন সবাই কিন্তু করে। সুতরাং সেটা, এবার কিছু স্টকে আসি। তার আগে ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে ভিডিও নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনটা ফ্রি অফ কস্টে প্লেস করে দিন, যাতে নতুন কোনো আপডেট এই নিয়ে আনলে সেটা আপনার কাছে চলে আসে। এবং আমি কিছুদিন আগে, আমার যদি এইখানেও আসেন, সেখানে আমি দেখুন এইখানে এই যে যুদ্ধের সময় জাস্ট ১ মাস আগে যখন যুদ্ধটা শুরু হয়েছে, তখন যুদ্ধের সময় ১০টি স্টকে নজর রাখুন, এই ভিডিওটা আমি বলেছিলাম, এবং এই ভিডিওটা ওপেন করে দেখুন, তার মধ্যে বিএসসি বলা ছিল, তার মধ্যে এলএনটি বলা ছিল, বিভিন্ন ধরনের স্টক বলা ছিল, আরও কিছু স্টক বলা ছিল যেগুলোতে নজর রাখতে বলেছিলাম অ্যানালিসিসের জন্য, ভালো স্টক সেগুলোকে। একবার লক্ষ্য করে দেখুন বিএসসি, বিএসই এখন কিন্তু লাইফ হাইতে চলছে। একবার ভেবে দেখুন, যুদ্ধ-ফুদ্ধতে একটু নিচে এসেছিল, কিন্তু ভালো স্টক, আমি বলেছি সিডিএসএল, বিএসসি এগুলোকে আমার ভালো লাগে। আমার পার্সোনাল ভালো লাগে, মানে আপনাকেও ভালো লাগতে হবে তা নয়। আমি বলছি মানে যুদ্ধের সাথে বিএসসির সম্পর্কটা কি? এমন কিছু নয়। এমন কিছু ডাইরেক্ট রিলেশন নয়। বিএসসি এবং ভালো, এবং এই কদিন দেখুন কনসোলিডেট করেছে। এটা উইকলি চার্ট। তারপরে সুন্দর ব্রেকআউট দিয়ে লাইফ হাইতে, লাইফ হাইতে বিএসসি। প্লিজ একটু ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এই বিএসসি নিয়ে আমি কতবার আমার ভিডিওতে বলেছিলাম। ঠিক আছে? একটু ইভেন এমটার টেক নিয়েও বলেছিলাম যে নজর রাখতে। এমটার টেক যদি মনে থাকে, আমার ভিডিওতে বহুবার বলেছি, এমটার টেক অনেক নিচেও ছিল, নিচেও এসেছে। আজকের দিনে দেখুন, আমি ইউটিউব লাইভে, প্লিজ যারা দেখেননি এই লাইভের এখানে আসুন। আমি ইউটিউব লাইভ যেটা ২ উইক আগে মাত্র করেছিলাম, সেখানে এমটার টেক আর নিফটির দুটো চার্ট পাশাপাশি রেখে দেখিয়েছিলাম। নিফটি ডাউনওয়ার্ডস, কিন্তু এমটার টেক আপওয়ার্ডসে আছে। যদি মনে থাকে, ওই লাইভে যদি থেকে থাকেন, প্লিজ এই ভিডিওর নিচে এমটার টেক অ্যান্ড বিএসসি এই দুটো স্টকের নাম লিখুন একটু কমেন্টে, তাহলে আমি বুঝবো আপনারা ফলো করেছিলেন। প্লিজ, মানে ফলো মানে আমার লাইভ ক্লাসটা দেখেছিলেন অ্যাটলিস্ট। আমি পুরো টেকনিক্যালটা এক্সপ্লেন করেছিলাম ওখানে। সেই এমটার টেক দেখুন লাইভ হাই, মার্কেট নিচে, আর এ লাইফ হাই। তো এই ধরনের যেগুলো আউট পারফর্মিং স্টক, সেগুলোর দিকে একটু নজর রাখুন। সেম এলএনটি, এসবিআই এগুলো খারাপ করছে ঠিক আছে, কিন্তু একটু ভালো খবরে দেখুন বাউন্স আসছে, কারণ এই এই স্টকগুলো উঠে যাবে না। হ্যাঁ, মিডল ইস্টে এখনো টেনশন চলছে, এই জিনিসগুলো তৈরি হতে সময় লাগবে, তা আমি তো তাই বললাম, এটা একদিনে সব ঠিক হয়ে যাওয়ার ব্যাপার নয়। কিন্তু এরা ঠিক জানে, এই কোম্পানিগুলো ঠিক জানে যে কিভাবে জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে, এবং আপনাদের জন্য বলি, ভালো করে স্টকগুলো টেকনিক্যালি অ্যানালিসিস করুন, বুঝুন ব্যাপারগুলো, সেগুলো নিয়ে কাজ করুন। আর হ্যাঁ, এই স্টক মার্কেটে যারা স্পেশালি অপশন নিয়ে কাজ করতে চান, তাদের জন্যে আমার অপশনের কিন্তু কোর্স শুরু হবে, তার এনরোলমেন্ট শুরু হয়ে গেছে, মে মাস থেকে ক্লাস চালু হচ্ছে। মে মাসের প্রথম রবিবার থেকে প্লিজ এনরোল করে নেবেন। গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে আমি কোর্সের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে এনরোল করে নিতে পারেন কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, এটা দেখবেন যারা অপশন নিয়ে একটু ইন্টারেস্টেড, তাদের জন্য এই জিনিসটা, এই কোর্সটা অনেক কাজে দেবে বলে আশা রাখি। এবার আসি আরও কিছু স্টকে। সিডিএসএল নিয়েও বললাম, দেখুন এই স্টকগুলোও নিচে হয়ে আছে, এগুলো একটু ইনভেস্টমেন্ট গ্রেডের স্টক, কিন্তু যদি জুম আউট করেন তাহলে বুঝবেন নিচ থেকে দেখুন কতটা রিটার্ন দিয়েছে, তারপর তো এরকম করতেই পারে, কোনো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এই ধরনের বিইএল এই স্টকগুলোও দেখুন, জাস্ট আমি কথার কথা ইন দ্য সেন্স আউট পারফর্ম কোন স্টক করছে কম্পেয়ার টু নিফটি, সেইগুলোকে একটু নিফটির চার্ট রাখবেন আর পাশে এই চার্ট রাখবেন, এবং তাতে দেখবেন চোখের দেখাতেও বোঝা যাবে যে ট্রেন্ডটা কেমন আছে। ট্রেন্ড কেমন আছে সেটা দেখেও ব্যাপার হতে পারে। ট্রেন্ড যখন ভেঙে যাবে তখন বেরিয়ে যাবেন, যারা স্পেশালি পজিশনাল ট্রেড করেন তাদের জন্য বলছি। ট্রেন্ড যখন থাকবে না, বেরিয়ে গেলেন সেখান থেকে, আপনি যে সিস্টেমই ফলো করেন সেই সিস্টেম অনুযায়ী বললাম। কিন্তু যদি দেখেন এইরকম এই এই স্টকে, এই দেখুন, আমি বলছি বেলের চার্টটা দেখুন কোন দিকে অভিমুখ, আর টিএমপিভি আপাতত টাটা মোটরস আপাতত তো নিচের দিকে অভিমুখ। সুতরাং দুটো চার্ট পাশাপাশি খুললেই বোঝা যায় যে কিসে মোমেন্টাম আছে, কোথায় মোমেন্টাম নেই। এখানে আবার ডিফারেন্স আছে। কেউ হয়তো ভ্যালু ইনভেস্টিং করেন, সে হয়তো ভ্যালু দেখছেন টিএমপিভিতে বা টাটা মোটরসে। কেউ আবার মোমেন্টাম বা
এই ট্রেড করেন, তাদের জন্যে আবার মোমেন্টাম যেখানে আছে সেখানে থাকবেন। সুতরাং ট্রেডিং স্টাইল অনুযায়ী, ইনভেস্টমেন্ট স্টাইল অনুযায়ী কিন্তু স্টক চেঞ্জ হয়। এটা মনে রাখবেন। সুতরাং আপনি কোন ধরনের ইনভেস্টর তার উপর একটু ফোকাস করুন। সেটা নিয়ে একটু অনুধাবন করুন। তারপর স্টক মার্কেটে আসুন। তবে আবারও বলছি, যারা স্পেশালি ইনভেস্টমেন্ট করেন, মিউচুয়াল ফান্ড বেচে বেরিয়ে যাওয়ার একদমই সময় আসেনি। আমি যুদ্ধ শুরু হওয়ার সময়ও বলেছিলাম, এখনো বলছি, ওই বেচে বেরিয়ে যাব, সব ছেড়ে ছেড়ে দেবো, জিরো করে দেবো, ওরকম মেন্টালিটি অ্যাটলিস্ট আমি রাখছি না। আপনার কি করবেন আপনার ব্যাপার। হ্যাঁ, ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্টে একটু হাতটা থেমে রাখলেন, সে ঠিক আছে। কিন্তু এসআইপি আমার যেমন চলছে চলুক। আমার যা এক্সিস্টিং ধরুন ৫,০০,০০০ ১০,০০,০০০ ১,০০,০০০ যার যেমন পোর্টফোলিও তৈরি করে রেখেছেন মিউচুয়াল ফান্ডের, সেটা চললো। কেন, ওগুলো লং টার্মের জন্যে। লং টার্মে আপনি নিজেও দেখেছেন, ইউক্রেন আ রাশিয়ার যুদ্ধ এখনো চলছে, কিন্তু লং টার্মে সবাই ভুলে গেছে। তেমনই এই ব্যাপারটাও যদি চলে, লং টার্মে আবার সেই নিউ নরমাল হয়ে যাবে। সবকিছু ঠিক হয়ে যাবে আশা আশা রাখি। তো যাই হোক, এইটুকুনি প্রতিবেদন ছিল। এবং আমি উইকলি, ভাববেন আগের উইকে আমি ভিডিও আনিনি কেন, যেহেতু আমি উইকলি ক্লোজিং আর এই যে আ ব্যাপারগুলো চলছিল, এবং আজকে পিস ডিলটা নিয়েও হয় কি হয় না সেটা দেখে তারপর ভিডিওটা করার আমার প্ল্যান ছিল। না হলে আগে বলব, তারপর অনেক অন্যরকম, কারণ এখন নিউজ বেসড ব্যাপার চলছে, অন্যরকম টুইট এসে যাবে, অন্যরকম ডিলের রেজাল্ট আসবে, সেটা বলে তো কোনো আপনাদের কনফিউজ করতে একদমই আমি চাইনি। তাই জন্য এখন মোটামুটি এই উইকলি ক্যান্ডেলও শেষ হয়েছে, এবং উইকলি এই ডিলের একটা রেজাল্টও এসেছে। যা যদি জেডি ভান্স সামনে যা বলছে সেটা যদি আমরা মেনে নিই যে ডিল হয়নি, তাহলে কিছু একটু বলার মেন্টালিটি থাকে। তো নেক্সট উইকটা একটু ভোলাটাইল হতে পারে, আবার বাজার একটু নেগেটিভলি রিঅ্যাক্ট করতে পারে যদি আমেরিকার এই ডিল না হওয়ার ব্যাপারটা বাজার অবশ্যই একটু খারাপভাবে নেবে। তো এবং নেক্সট উইকে আমারও প্রতিবেদন থাকবে এই নিয়ে, মার্কেট নিয়ে। আপনারা ভালো থাকুন সবাই। ভিডিওকে পারলে একটু লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।